KTV Originals। নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আজ আপনাদের সঙ্গে যে আলোচনার বিষয়বস্তুটা ঠিক করলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের 7 জানুয়ারি ভোট। কি হচ্ছে বাংলাদেশে সেটা আমারও যেরকম সবসময় জানতে ইচ্ছে করে, আপনাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছে করে। তাই মনে হলো ঘোষাল নামায় বাংলাদেশের একটা সর্বশেষ পরিস্থিতি, একটা পর্যালোচনা, একটা বিশ্লেষণ করা যেতেই পারে। মানে আমরা আমাদের আড্ডায় আমাদের মতো করে তো আলোচনাটা করতে পারি। দেখুন, শেখ হাসিনা তিনি আবার প্রধানমন্ত্রী হবেন এবং 7 জানুয়ারি তিনি জিতবেন মানুষের ভোটে এবং তিনি আবার বাংলাদেশের ক্ষমতায় আসবেন। এটা মোটামুটি ভাবে এই কারণে প্রেডিক্ট করাটা সোজা, যেহেতু সেখানে বিএনপি বা প্রধান বিরোধী দল এবারে নির্বাচনে কোন রকম ভাবে অংশ নিচ্ছে না। এর আগেও বিএনপি বয়কট করেছে, এবারও নির্বাচন বয়কট করেছে। যদিও আরেকটা আছে যেখানে জামাত গোপন সংগঠন এবং তারা অভিযোগ, গোয়েন্দাদের রিপোর্টও বলে যে পাকিস্তানের যে আইএসআই বা পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের সঙ্গে যে নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে যেসব জঙ্গি সংগঠন যুক্ত, এমনকি লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ, তাদের সঙ্গেও কিন্তু জামাতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি ইসলামিক যে ব্যাংক, ঢাকাতে যে ইসলামিক ব্যাংক কাজ করত, সেই ইসলামিক ব্যাংকের মাধ্যমে জামাতরা একদা অনেক টাকার তারা সাইফানিং করেছে। এসব অভিযোগ উঠেছে, তদন্ত হয়েছে। কিন্তু সবথেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে জামাত যদি খুব বেশি বাংলাদেশে শক্তিশালী হয়ে যায় তাহলে সেটা ভারতের জন্য ভালো নয়। মানে শেখ হাসিনা জিততে পারেন, কিন্তু জামাতরা যদি একটা ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে থাকে। এবং সবথেকে এবারে দুঃখজনকটা কি হলো জানেন, এবারের ভোটে যেটা এবারে আমার খুব দুঃখ হলো, মানে এটা দেখে যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন বারবার ভারত বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও কিছুতেই বুঝতে চাইছে না যে বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার এই মুহূর্তে তার রাজনৈতিক প্রাসঙ্গিকতাটা শুধু ভারতের জন্য নয়, এই উপমহাদেশে শান্তি এবং সম্প্রীতিকে বহাল রাখার জন্য বিশেষভাবে জরুরি। এই সহজ সরল সত্যটা না বুঝে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থেকে নাক গলাতে শুরু করে, নানান রকম ভাবে অফিসার পাঠাতে শুরু করে, এমনকি বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছে গিয়ে থ্রেট করে, এমনকি ভিসা পলিসি তারা বলে যে যদি এরকম ভাবে শান্তিপূর্ণভাবে না হয় তাহলে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হবে না। মানে একের পর এক যে ঘোষণা, এবং হিলারি ক্লিন্টনের যে টুইটার অ্যাকাউন্ট, সেখানে যেভাবে সব মন্তব্য করা হলো এবং মোহাম্মদ ইউনুসকে ঘুরে নানান রকমের গুজব সৃষ্টি হলো। তিনি নোবেল বিজয়ী, যিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মোহাম্মদ ইউনুস, তিনি যখনই নির্বাচন হয় তখনই তার নামটা উঠে আসে। একটা তদারকি সরকার গঠন করার পরিকল্পনা ছিল এবং সেটাই বিএনপি চেয়েছিল, জামাত চেয়েছিল যে একটা তদারকি সরকার, সেটাকে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, এবং সেটা মোহাম্মদ ইউনুসকে দিয়ে যদি করানো যায় তারপরে ভোট হবে এবং তাতে কিন্তু পরিস্থিতিটা পুরো তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু এটাতে আমেরিকার লাভটা কি? ভারত এটাই বারবার বোঝানোর চেষ্টা করেছে যে চীন আর একটা প্রতিবেশী দেশ ভারতেরও এবং বাংলাদেশেরও, এবং চীন যেভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে থাবা বাড়াচ্ছে, অর্থাৎ সেটা মায়ানমারই হোক, মালদ্বীপই হোক, প্রত্যেকটা জায়গায়, এমনকি চীন বাংলাদেশে পর্যন্ত নানানভাবে পেনিট্রেট করার চেষ্টা করছে। সত্ত্বেও শেখ হাসিনা কিন্তু পাকিস্তান এবং চীন অক্ষে সামিল হয়ে যায়নি। তারা তাদের যে ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, যেটা মুজিবুর রহমান বলে গেছিলেন যে আমাদের ফরেন পলিসি হবে ইন্ডিপেন্ডেন্ট, দুটো রাষ্ট্রের ঝগড়া যদি থাকে তাহলেও কিন্তু আমরা কোনো একটা রাষ্ট্রের পক্ষ নেব না, এবং সেখানে আমাদের অ্যাপ্রোচটা হবে পজিটিভ, নট নেগেটিভ। সুতরাং চীনের সঙ্গে সম্পর্ক ভালো রেখেও, চীনের ইঞ্জিনিয়াররা সেখানে গিয়ে পদ্মা সেতুর জন্য কাজ করলেও তারা কিন্তু শ্রীলঙ্কার মতো চীনের কাছ থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্ত একটা রাষ্ট্র পরিণত হয়নি। তাহলে বাংলাদেশের জিডিপি বাড়ছে, বাংলাদেশের উন্নয়নমূলক সূচক অনেক ভালো, বাংলাদেশ অনুন্নয়ন থেকে উন্নয়নের দিকে এগোচ্ছে। একটা উন্নতিশীল, উন্নতিকামী একটা রাষ্ট্র, সেখানে তার যে সাপোর্টটা দরকার, সেখানে সেই সাপোর্টের বদলে আজকে যদি তাকে নানান রকম ভাবে গণতান্ত্রিক প্রশ্নে বিপর্যয়ের মুখে ফেলা হয় এবং মানবাধিকার নিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে সেই প্রশ্ন অনেক বেশি ওঠে পাকিস্তানকে নিয়ে, সে প্রশ্ন ওঠে আরো অনেক রাশিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তো সেখানে আমেরিকা কিছু করতে পারছে না, শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে তাদের এত দুশ্চিন্তা। এটা কি, বাংলাদেশটা কি আমেরিকার জন্য এত বড় একটা অগ্রাধিকার হতে পারে?
আমি সেই কারণেই খুব দুশ্চিন্তায় ছিলাম। দুশ্চিন্তা কিঞ্চিত কমেছে এবং শেখ হাসিনাকে আমি কুর্নিশ জানাই। এইরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে তিনি মাথা ঠান্ডা রেখে তিনি কিন্তু গোটা দেশের নির্বাচনটাকে পরিচালনা করছেন। খালেদা ম্যাডাম তার অসুস্থতার মধ্যে তিনি রয়েছেন এবং তিনি বাড়িতেই থাকেন, কেননা তার বাড়িতে তাকে কার্যত বন্দী তিনি। কিন্তু খালেদার নিজে সক্রিয় না হলেও খালেদার যারা অনুচর তারা যেভাবে জামাতের সঙ্গে মিলে বিএনপিরও কিন্তু যে ব্যবসা ভিত্তিক একটা প্রগতিশীল রাজনৈতিক দল হয়ে ওঠার চেষ্টা, সেটাও কিন্তু জলাঞ্জলি দেওয়া গেল। সব মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে এখনো আমি দুশ্চিন্তাগ্রস্ত। শেখ হাসিনা ভোটে জিতবেন এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু বাংলাদেশের যে সমস্যাগুলো, অর্থাৎ সেখানে রাজনৈতিক সহিষ্ণুতা, মানবাধিকার, ঠিক যেরকম ভারতের জন্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং চেষ্টা করতে হবে যে বিএনপিকেও গণতান্ত্রিকভাবে রাজনৈতিক যে সিস্টেম, পার্টি সিস্টেম, সেই গণতন্ত্রের মধ্যে নিয়ে আসতে হবে। এবং আমেরিকার সাথে শেখ হাসিনা ঝগড়া তো করছেন না, এবং যেখানে যা বলার তিনি বলেছেন, তিনি প্রয়োজনে সংসদে আমেরিকার বিরুদ্ধে সোচ্চার রয়েছেন, সেটা কিন্তু সাহসের পরিচয় দিয়েছেন। এবং তা সত্ত্বেও কিন্তু বাইডেনের সঙ্গে তার এই G20 সময় দিল্লিতে বৈঠক হয়েছে। তাই আমি বলবো যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমি উদ্বিগ্ন। ভোট নিয়ে যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। আশা করি এই প্রতিকূল পরিস্থিতি বাংলাদেশ পেরিয়ে যেতে পারবে। বাংলাদেশ আয়তনে দেশটা ছোট, কিন্তু তার জিও স্ট্র্যাটেজিক পজিশন খুব গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশ যেভাবে আমাদের সহযোগিতা করেছে ডিপোর্টেশনের ইস্যুতে, যাকে বলে প্রত্যর্পণের ইস্যু, জঙ্গিদের আমাদেরকে পাঠিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া, আমাদের দেশে ধরিয়ে দেওয়া, বাংলাদেশের জমিকে ব্যবহার করে কেউ সন্ত্রাসবাদ চালাতে পারছে না, এটা কম কথা নয়। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কি হয়েছিল, এবং হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের কাহিনী আজ যারা তুলে ধরছেন তাদেরকে আমি বলবো যে খালেদার সময় কি হয়েছিল মনে করুন। ব্রজেশ মিশ্র ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বাজপেয়ী প্রধানমন্ত্রী, ব্রজেশ মিশ্রকে ছুটে যেতে হয়েছিল দুর্গাপুজোর সময়, একটা গণধর্ষণ হয়েছিল হিন্দু বাঙালি মেয়েদের উপর। তো সেই পরিস্থিতি আজকে নেই। সুতরাং কিছু কতিপয় এই জামাতরাই সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে এটা করে, এবং সেটা শেখ হাসিনাকে বিপদে ফেলার জন্য। এই পরিস্থিতিটাকে সম্পর্কে আমাদের সচেতন হতে হবে এবং আশা করব বাংলাদেশ যে ইতিবাচক পথে এগোচ্ছে সেই পথে আরো দ্রুত এগোবে। 7 জানুয়ারির ভোটের দিকে আমরা এখন সবাই তাকিয়ে আছি।